আমার হাজব্যান্ড আলামিন বিদেশে যাওয়ার পর থেকে আমার সব আবদার, আমার সব কিছু যেন পূরণ করত আমার শ্বশুর মশাই। আমার এই পৃথিবীতে এখন একমাত্র আপন বলতে সে আমার শ্বশুর। বন্ধুরা, স্বামীর অবর্তমানে স্বামীর মতো সেবা, যত্ন, আদর, ভালোবাসা সব কিছুই আমি পাচ্ছি। আর এই সব কিছুই হচ্ছে আমার শ্বশুরের কারণে। বন্ধুরা, লোকের মুখে আমি শুনেছি শ্বশুর নাকি খুব একটা বেশি ভালো হয় না, তারপর হচ্ছে অনেক সময় বুড়ো হয়। হ্যাঁ, কিন্তু বন্ধুরা, সেই ক্ষেত্রে আমার শ্বশুর একেবারেই ভিন্ন রকম, একেবারেই ভিন্নতা। কেন বললাম আমি এই কথাগুলো সব কিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের জন্য শ্বশুর এবং পুত্রবধূ পুত্রবধূর একটা গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আজকের এই গল্পটা শুনলে তোমাদের অনেক বেশি ভালো লাগে কাজ করবে, তোমরা অনেক বেশি বিনোদন পাবে। তোমরা প্রায় সময় আমাকে বলো যে আপু, একটা মজার গল্প দাও, যাতে শুনে আনন্দ পাই, মজা পাই, একটু খোলামেলা বলো, কারণ তোমরা চাও বিনোদন। আজকে সেই রকম একটা বিনোদন নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদেরকে, এখনো আমার পরিচয়টা, আমার নামটাই তো বলা হলো না। বন্ধুরা, আমার নাম লিমা। আমার সদ্য বিয়ে হয়েছে, খুব একটা বেশি দিন হয় নাই, এই ধরেন 2 বছর এরকম বিয়ে হয়েছে। একটা বছর আমি আমার স্বামীর সঙ্গে ছিলাম, প্রায় 9 মাস। 9 মাস আমি যখন আমার স্বামীর সঙ্গে সংসার করেছি, হঠাৎ করেই আমার স্বামী, যে বাংলাদেশে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো, তার জবটা চলে যায় এবং তিনি মূলত এই চাকরিটা ইচ্ছাকৃতভাবেই তিনি ছেড়ে দেন। তার কারণ হচ্ছে তার এই টাকা বেতনে এমন একটা চাকরি তার কোনোভাবেই যেন পোষাচ্ছিল না। তার উপর তিনি আবার বিয়ে করেছেন। আমার শ্বশুর এবং আমার শ্বশুরবাড়ির অনেক যারা আত্মীয় স্বজন আছেন, সবাই চাচ্ছিল যে আমার হাজব্যান্ড আলামিন, মানে আমার স্বামী, সে অনেকদিন যাবৎ বিদেশে যাবে, অনেক প্ল্যান করেছিল। অবশেষে সে মালদ্বীপ চলে গেল। মালদ্বীপে তার এক বন্ধু থাকে এবং তার এক চাচা থাকে সেখানে। তারা রিসোর্টের ওয়েটার হিসেবে সেখানে কাজ করে। তো আমার হাজব্যান্ডও সেখানে চলে যাচ্ছে, সে ওখানে 40,000 টাকা বেতন পাবে। আর যেহেতু আমার হাজব্যান্ড একটু শিক্ষিত, তার বেতনটা 40,000 প্রথম অবস্থায়। পরে ধীরে ধীরে কাজ করতে করতে একটা সময় বেতন বাড়ে, কারণ শুরুর দিকে, প্রথম দিকেই মানুষের বেতন বেড়ে একেবারেই আকাশ পরিমাণ হয়ে যায় না। মানুষ সেটা ধীরে ধীরে অর্জন করতে হয় এবং আমার স্বামী সেটা ধীরে ধীরে অর্জন করবে। যাই হোক বন্ধুরা, আমার স্বামী যখন বিদেশে চলে যায়, মালদ্বীপ তো আমাদের দেশ থেকে অনেক দূর, অনেক দূর। বিদেশ, আমরা দেশের বাইরে গেলেই আমরা বলি বিদেশ। এখন সেটা ইন্ডিয়া যাক, কিংবা আফগানিস্তান যাক, পাকিস্তান যাক, যে কোনো দেশেই যাক, বিদেশ। এখন বর্তমানে আমি একজন প্রবাসীর স্ত্রী। আমি আদৌ পরিমাণ আমি জানতাম না যে প্রবাসীর স্ত্রীদের আসলে কষ্টটা কোথায়, তাদের আঘাতটা কোথায়। আমি সারা জীবন শুনে এসেছি প্রবাসীর স্ত্রীরা নাকি একা হয়, তাদের পথ চলার মতো তেমন কোনো মানুষ পায় না পাশে, তাদের জীবনটা খুব কষ্ট সান্নিধ্য আমি শুনে এসেছি। বন্ধুরা, গেল কয়েক মাস যাবৎ আমি এই বিষয়টা আমার নিজের উপর আমি উপলব্ধি করতে পেরেছি। আসলেই এখন আমার স্বামী নেই, এই যে আমি এখন রাতে ঘুমোতে যাই, কেউ আমাকে বিরক্ত করে না, আমাকে কেউ ডিস্টার্ব করে না। হ্যাঁ, তাছাড়া একটা সময় আমার হাজব্যান্ড আমাকে খুব বেশি বিরক্ত করত, আমাকে ডিস্টার্ব করত, আদর করত, ভালোবাসতো। আমার সঙ্গে সে অনেক বেশি দুষ্টুমি করত, শয়তানি করত। তার সেই সমস্ত মজার দৃশ্যগুলা এখন আমার চোখের সামনে শুধু স্বপ্ন হয়ে ভেসে আসে। তার সেই সমস্ত স্বপ্নের দৃশ্যগুলা মাঝে মধ্যেই আমার স্বপ্নে ভেসে আসে, আর নিমিষেই আমি অন্য এক জগতে আমি চলে যাই। আসলে কতটা কষ্ট হয় আমার স্বামীকে ছাড়া, এটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। আপনি একটা প্রবাসীর স্ত্রীকে জিজ্ঞাসা করবেন যে সে তার স্বামীকে ছাড়া কতটুকু সুখে আছে বা সে কতটুকু দুঃখে আছে। আপনারা শুধু এটা একজন প্রবাসীর স্ত্রীর মুখ দেখলেই আপনারা বুঝতে পারবেন। যাই হোক,
আমার স্বামী যেহেতু সদ্য আসলে তিনি গিয়েছেন বিদেশে, আমার খুব খারাপ লাগতেছে। সারাক্ষণ আমার চোখের সামনে আমার হাজব্যান্ডের ছবি ভাসে, তার দুষ্টুমির কথাগুলো এখনও আমার মনে পড়ে। কি করব, আমার যেন কোনো কিছুই ভালো লাগতেছিল না। আমার স্বামী বাইরে বাজারে কোথাও গেলে আমার জন্য কত কিছু নিয়ে আসতো, কিন্তু এখন আমার জন্য যেন কেউ কোনো কিছু নিয়ে আসে না, কেউ আমাকে এখন দেখেই না। আসলে আমার খুব কষ্ট লাগে। আমার হাজব্যান্ড যখন প্রথম অবস্থায় বিদেশ থেকে ইমোতে আমাকে ভিডিও কল দিত, সে আমাকে দেখতে চাইতো, সে মাঝে মধ্যে আবদার করত। আসলে বিদেশে যখন একজন প্রবাসী থাকে, তার বউ বাচ্চা মা বাবাকে রেখে নিশ্চয়ই তার অনেক বেশি খারাপ লাগে। বিদেশ তো আর মানুষ ভাই এমনি এমনি শখে শখে যায় না, তাই না? নিশ্চয়ই তার পরিবারের জন্য, টাকা পয়সার জন্য বা তার ফ্যামিলির ভবিষ্যতের কারণে কিন্তু তারা বিদেশে যায়। প্রবাস নামক জেলখানায় তারা বন্দি হতে যায়। বিদেশ তো আর এমনি এমনি পরিবার ছেড়ে বউ বাচ্চা রেখে শখে তো আর কেউ যায় না। যাই হোক, একজন প্রবাসী তার স্ত্রীর কাছে কি আবদার করতে পারে, এইটা নিশ্চয়ই আর আপনাদেরকে বলে বোঝাতে হবে না যে কি দাবি করে। প্রথম প্রথম আমার হাজব্যান্ড আমাকে বলতো, অগো লিমা, তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হচ্ছে, তোমাকে এখানে আমার কাছে পাই না, আদর করতে পারি না। সত্যি কথা বলতে আমার একটুও ভালো লাগে না, সারাক্ষণ শুধু তোমার কথাই আমার মনে পড়ে, তোমাকে কাছে পেতে চাই, ভালোবাসতে চাই। সে মাঝে মধ্যে মোবাইল ফোনে আমাকে আদর করতো, চুমু দিত, জড়িয়ে ধরতো, অনেক বেশি আদর করতো। এমন অবস্থা হয়েছে মাঝে মধ্যে তাকে কাপড় খুলেও দেখাতে হয়েছে। সেটা তো আপনারা জানেনই। যাই হোক, সে একটু দেখে একটু মজা পেত, একটু শান্তি পেত। এখন আমি তার স্ত্রী, আমি তো তাকে দূর থেকে এইটুকু শান্তি আরাম তো আমি তাকে দিতেই পারি, কি বলেন? তো আমি প্রায় সময় তাকে একটু শান্তি দিতাম, মজা দিতাম, ফিলিংস দিতাম। তো এইভাবে আমাদের অনলাইনের যে ভালোবাসাটা, এটা দিন দিন যেন এর বৃদ্ধি পাচ্ছে, প্রবাহ যেন বেড়েই চলেছে। একদিন আমার শ্বশুর মশাই সে জানালা দিয়ে দেখে ফেলে আমার আর আলামিনের ভিডিও কলে যখন আমরা কথাগুলো বলে, আমরা একে অন্যকে মোবাইলের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে আমরা আদর করতেছিলাম। আমার শ্বশুর এটা দেখে ফেলে। তিনি দেখার পর বন্ধুরা, তিনি আমার জন্য সেদিন পাগল হয়ে গিয়েছিল। আর একটা কথা, আমার কিন্তু শাশুড়ি নেই। আমার হাজব্যান্ডের 2 বোন আছে, বড় 2 বোন, কিন্তু তাদের বিয়ে হয়ে গেছে, তারা তাদের বাড়িতে আছে, তাদের বাচ্চা কাচ্চা হয়েছে, আর আমার বাচ্চা কাচ্চা হবে সামনে। আমার 6 মাসের পেট এখন। তো এইভাবে চলতে থাকলো। একদিন আমি খেয়ালও করি নাই, আমি দেখতে শুনতে বেশ চমৎকার ছিলাম। আমার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো ছিল, অত একটা না, তোমরা দেখতেই পারতেছো। আমার বয়স এখন মানে আগে অনেক কম ছিল, এখন একটু বেশি, এখন প্রায় 42-এর মতো, বাট আগে প্রায় এই 25-26-এর মতো বয়স ছিল। আমার শ্বশুর হমন অবস্থায় দেখে সে তো একেবারে পাগল হয়ে গেছে আমার জন্য। মানে সে এটা কি দেখলো, সে কি আসমানের পরি দেখলো? হ্যাঁ, এটাতে সে কি দেখলো, সে তার নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারতেছিল না। তো আমি তো যখন ইয়ং ছিলাম, তখন আমি দেখতে শুনতে আরো বেশ চমৎকার ছিলাম, একদম পরীদের মতো। সে আমাকে দেখে একেবারেই যেন পাগল হয়ে গিয়েছিল। কি করবে কি করবে না সে যেন কোনো কিছু বুঝতে পারতেছিল না, এমন অবস্থায়। ঠিক আছে, এক পর্যায়ে আমি দেখলাম আমার শ্বশুর সে আমার খেয়াল রাখা শুরু করলো। প্রথম 1 বছর সে আমার দ্বারে কাছেও আসে নাই। আমি আসলে কি খেতে চাই, আমার কি পছন্দ, বা শপিং টপিং করবো কিনা, কাপড় চোপড় লাগবে কিনা, সে কোনো কিছু দেখতে চাইতো না। তাছাড়া ওই সারাদিন তার বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিত, রাতে খেতে আসতো, এইভাবেই চলতেছিল আমাদের জীবন। কিন্তু বন্ধুরা, ইদানিং আমি দেখতে পাচ্ছি আমার শ্বশুর আমার জন্য বাজার থেকে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে আসে, প্যারাশুট নারিকেল তেল, কিউট নারিকেল তেল, বডি স্প্রে নিয়ে আসে, আবার মাঝে মধ্যে ব্লেড নিয়ে আসে, শ্যাম্পু নিয়ে আসে। আমি শ্বশুর মশাইকে জিজ্ঞাসা করলাম একদিন, শ্বশুর আপনি আমার জন্য ব্লেড নিয়ে আসলেন কেন, কি কারণে? আসলে বন্ধুরা, আমি যখন আমার হাজব্যান্ডের সঙ্গে
সেদিন মোবাইলে ভিডিওগুলো আলাপ করতেছিলাম, হয়তো শ্বশুর আমার ভিতরের এমন কোনো গোপন এক জিনিস দেখে ফেলেছেন, এই জন্য উনি আমাকে প্রতিদিন বেলেট উপহার দেন। আমি আসলে বুঝতে পারি নাই। পরে একদিন আমার শ্বশুর আমাকে বলল, বৌমা শুনো শুনো, সবসময় আমার এত খেয়াল রাখলে হয় না, বুঝছো? মাঝে মধ্যে একটু নিজের খেয়ালও রাখতে হয়। আর তাছাড়া তোমার খেয়াল তো এখন আর আলামিন রাখবে না, এত এখন বিদেশ। একটু নিজের খেয়াল টেয়াল রাখো, আগাছা টাগাছা একটু পরিষ্কার টরিষ্কার করে রাখো, তোমায় আরো সুন্দর লাগবে। শ্বশুর এটা কিসের ইঙ্গিত দিল, কিসের আগাছা কাটবো? আমি কোনো কিছু বুঝতে পারলাম না। পরক্ষণে আমার মনে হলো, ও মাই গড, সেদিন আমি জানালা খোলা রেখেছিলাম, শ্বশুর তাহলে আমার সমস্ত কিছু দেখে ফেলেছে। তখনই আমার মাথা ঘুরে ফেললো। তো শ্বশুর মাঝে মধ্যে বিরিয়ানি নিয়ে আসতো, মাঝে মধ্যে অনেক কিছু আমাকে গিফট করতো। আমি শ্বশুর মশাইকে বললাম, আচ্ছা বাবা, আপনি আমাকে এত কিছু গিফট করতেছেন, এর কারণ কি, মানে কি? আপনি তো আগে আমাকে কখনো এই সমস্ত কোনো কিছু দেন নাই। তখন শ্বশুর মশাই আমাকে বলতেছে, লিমা, আমার তুমি একমাত্র বৌমা, বুঝছো? আমার লক্ষ্মী বউ তুমি। শুনো, আমার ছেলে বিদেশে গিয়েছে। হ্যাঁ, সে তো আর কমসে কম 1-2 বছরের ভিতরে আসবে না, আস্তে আস্তে সেই 5 বছর। বৌমা, তুমি এতদিন একা একা থাকবে, এই বাড়িতে থাকবে, আমার জন্য তুমি 3 বেলা রান্না করো, কত কষ্ট করো, কত যত্ন করো আমার। তাছাড়া আমার ছেলে চলে গেছে, সে আমার উপর একটা দায়িত্ব দিয়ে গেছে, তোমার জন্য খেয়াল রাখি, বুঝছো? এখন এই বাড়িতে তো তোমার আর কেউ নেই দেখাশোনা করার জন্য। একটা মানুষও তো গল্প গজব করার জন্য তো তোমার নেই। সারাদিন তুমি একা একা সময় কিভাবে কাটাও বলো তো? আমার তো খুব খারাপ লাগে, এই জন্য তো আমি বাইরে গিয়ে একটু আড্ডা টাড্ডা মেরে আসি। আচ্ছা বৌমা শোনো, এখন থেকে আমি আর বাইরে যাব না, তোমার সঙ্গে আমার গল্প গুজব হবে, আড্ডা হবে, চিল হবে, আমরা দুজন মজা মাস্তি করব। এই কথা বলে শ্বশুরের আমার এখন নতুন এক জীবন শুরু হলো। একদিন শ্বশুর আমাকে বলতেছিল যে, বৌমা, আলামিন তো চলে গেল। আচ্ছা, তোমাদের ভিতর তো অনেকদিন এরকম কোনো কিছু হয় না, তা তোমার কি এটা মন চায় না? তুমি নতুন বিয়ে করে এসেছো। তখন আমি শ্বশুরকে বললাম, মন চাইবে না কেন বাবা? মনে তো অবশ্যই চায়। এখন মনে সবকিছু চাইলে কি আর হয়? তাছাড়া আপনার ছেলে, সে তো এখন আমার কাছ থেকে অনেক দূরে। আমি তো চাইলেও তাকে আর এখন আমার কাছে পাবো না নে। এখন মন তো কত কিছুই চায়, সব চাওয়া কি আর মেয়েদের পূরণ হয়? মাঝে মধ্যে কিছু আবদার আসলে না বলাই তো এগুলো ঠিক আছি, ভালো আছি। তাছাড়া আপনি আমার যেই খেয়াল রাখতেছেন, আমি কি ভালো না থেকে কি আর পারি? ভালো আছি আব্বা। তখন শ্বশুরমশাই আমার সঙ্গে বন্ধুত্ব করে ফেলে। একদিন সে আমাকে বলতেছে, আচ্ছা বৌমা, তুমি মনে হয় আমার কাছে কিছু লুকাতে চাচ্ছ, আমার কাছে তুমি লজ্জা পাও। আচ্ছা, তুমি আজকে থেকে আমাকে আর বাবা ডাকবে না, আজকে থেকে আমরা দুজন বন্ধু। আরে, একসঙ্গে চলতে গেলে, এক বাড়িতে থাকতে গেলে, বুঝছো, দুজন যদি বন্ধুর মতো তাদের ভিতরে সম্পর্ক না থাকে, তাহলে তারা চলতে পারে না। একজন আরেকজনের দুঃখ কষ্ট, মনের অনেক গোপন কথাই আছে যেগুলো কেউ কারো কাছে শেয়ার করতে পারে না। আর শোনো বৌমা, একজনের মনের কথা আরেকজনের কাছে শেয়ার করলে দুঃখ কমে, মনের কষ্ট হালকা হয়। আজকে থেকে আমরা দুজন বন্ধু। শ্বশুর এইভাবে একটা বুদ্ধি করলো। বুদ্ধি করার পর বন্ধুরা, একদিন শ্বশুর আমাকে বলতেছিল যে, চলো বৌমা, অনেক দিন হলো আমরা কোথা থেকে ঘুরে আসি না, চলো আজকে আমরা একটা জায়গায় যাব ঘুরতে। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, আমাদের বাড়ি ছিল ভারতের ত্রিপুরাতে, বাংলাদেশের বর্ডার সাইডেই আমাদের বাড়ি ছিল। তো ভারত এবং বাংলাদেশ আসা যাওয়া যায়, আমাদের পাসপোর্টও আছে, কিন্তু এখন আর আমরা যাই না খুব তেমন একটা। তারপর একদিন শ্বশুর আমাকে বলল, তিনি আমাকে নিয়ে কলকাতায় যাবে। সেখানে নাকি তার ওই যে বড় মেয়ে, যার নাম হচ্ছে নীলা, তাকে বিয়ে দিয়েছে, তার বাড়ি ওই কলকাতাতেই। তখন সে আমাকে বলতেছে, বৌমা চলো আমরা কলকাতায় যাব। তখন আমি আর না করতে পারি নাই। তখন কলকাতা যাওয়ার জন্য দুটো টিকিট কাটলো, ট্রেনের টিকিট। আর এই ট্রেনগুলো ছিল হচ্ছে লাক্সারিয়াস ট্রেন, যেটা একটু বিলাসবহুল, ঘুমিয়ে যাওয়া যায়, এইরকম দুটো ট্রেন।
তো আমি বললাম না, আমার এই বাড়ি ছেড়ে একদমই যেতে ইচ্ছে করতেছে না, এখানেই থাকে। তখন সে বলতেছিল, আরে না, তোমার মন খারাপ, এই সময় যদি একটু ঘোরাফেরা করা যায়, একটু কোথা থেকে ঘুরে আসি, হাওয়া চেঞ্জ হয়, তোমারও ভালো হবে, আমারও অনেক ভালো হবে, ঠিক আছে? তাছাড়া আমিও ভাবতেছিলাম একা একা অনেক দিন আছি, আমার হাজবেন্ড আলামিনও অনেক দিন যাবৎ বিদেশে চলে গেছে, প্রায় 8-9 মাস হয়ে গেছে, এর ভিতর কোথাও যাইনি। যাক, একটু ঘুরে আসি, যদি আমার ননদের বাসায় যাই কলকাতা থেকে, সেখান থেকে একটু ঘুরে আসি, ভালোই হবে। যাক, আর তাছাড়া ট্রেনে আমার সবচেয়ে বেশি পছন্দ, আমার ফেভারিট। আমি আসলে ছোটবেলা থেকেই মানে আমার খুব ইচ্ছে ছিল যে আমি ট্রেনে ঘোরাফেরা করব, ভ্রমণ করব, ট্রেন জার্নি করব, কিন্তু আচমকা কোনো না কোনো কারণে আমার আর ট্রেনে ভ্রমণ করা হলো না। ছোটবেলা থেকে ওই সিএনজি, টমটম, অটো, এগুলা, তারপর হচ্ছে বাস, এইগুলো গাড়িতেই আগে বেশিরভাগ সময় ভ্রমণ করেছি। তাছাড়া মেয়েরা তো আর সবসময় চাইলেই যে কোনো জায়গায় আমরা যেতে পারি না, ভ্রমণও করতে পারি না। আমার একটা শখ ছিল যে আমি ট্রেনে ভ্রমণ করব, অনেক দূরের লং একটা জার্নি হবে। আর এই ট্রেনে যখন আমরা যাব, ত্রিপুরা থেকে হচ্ছে পুরো বাংলাদেশের বর্ডার সীমান্ত হয়ে তারপর হচ্ছে এই কলকাতায় যেতে হবে, প্রায় অনেক দূরের একটা একটা লং জার্নি। তাছাড়া এই যেহেতু লং জার্নি, তারপর হচ্ছে ট্রেন, এইটা আসলে একটা ভালো লাগা একটা কাজ করে। তো এটা অনেক দিনের একটাই স্বপ্ন ছিল যে দূরে কোথাও ট্রাভেলে যাব, ট্যুরে যাব, কিন্তু সেই স্বপ্নটা আর কোনো সময় পূরণ হয় নাই। এবার যেহেতু একটা সুযোগ এসেছে ট্রেনে যাওয়ার মতো, আমি ভাবলাম ঠিক আছে, আমি বেরিয়ে পড়ি। তখন আমি রেডি টেডি সব কিছু হলাম, আগামীকাল রাতে যাব। আমি আমার এই শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করলাম যে বাবা, রাতে কেন, আমরা তো দিনেও যেতে পারি। তখন বললো না, রাতে যাওয়াটা নাকি সবচেয়ে আরাম এবং ভালো হয় দূরের জার্নি। তো আমি আর তাকে কোনো কিছু না করলাম না। তো সে যে ট্রেনের টিকিট কেটেছে, এটা হচ্ছে এসি রুম, ঠিক আছে, একেবারেই মানে আমাদের যে বাসার যে সিস্টেম না, রুম সিস্টেম, এরকম রুম সিস্টেম। আপনি চাইলে এখানে ঘুমিয়ে যেতে পারবেন, দুজনের রুম, ঠিক আছে, কাপড়রা মূলত থাকে। তো তিনি এই টিকিটই কেটেছেন। বন্ধুরা, আমি আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে খুব ভালোভাবে হাসি খুশি মোড়ে কিন্তু তার সঙ্গে আমি চলে যাচ্ছিলাম, কিন্তু তার ভিতরে এরকম কিছু থাকবে এটা আমি স্বপ্নেও ভাবি নাই, আমি কখনো এটা কল্পনাও করতে পারি নাই। আসলে শ্বশুরমশাই চাইলে আমাকে বাসার মধ্যেই, বাসার ভিতরে কিন্তু আমার সঙ্গে এই কাজটা করতে পারতো সে, কিন্তু আমি কখনোই তাকে এটা দিতাম না বা আমি রাজি হতাম না। আর আমাদের বাসাটা ছিল খুবই ঘনবসতি, আমাদের যেই জায়গায় বাড়িটা, কারণ আমাদের বাড়ির সঙ্গেই হচ্ছে আমাদের এই চাচা শ্বশুর, মানে তার ভাইয়ের বাড়ি, তারপরে হচ্ছে আমাদের আরো গোষ্ঠী আছে, আত্মীয় স্বজন আছে, একেবারে ঘনবসতি, মানে এক বাড়ির সঙ্গে আরেক বাড়ি, আরেক বাড়ির সামনে আবার আরেক বাড়ি, ডানে বাড়ি, বামে বাড়ি, মানে একটা ঘনবসতি। এখন রাতে যদি আমি কোনো চিৎকার চেঁচামেচি করি, তাহলে এখানকার মানুষ জড়ো হয়ে যাবে, সে তো আর এই এলাকাতে মুখ দেখাতে পারবে না। এই পুত্রবধূ শ্বশুরের মধ্যে একটা অনৈতিক সম্পর্ক বা একটা গোপন কিছু সে জোর করে এমন কিছু করতে চাচ্ছে, যদি এটা আশেপাশের মানুষ জেনে যায়, তাহলে তো সে মুখ দেখাতে পারবে না। তাছাড়া আমারও একটা মান সম্মানের, এই জন্যই আমার শ্বশুর এমন একটা প্ল্যান করেছে যে সে ট্রেনের ভিতরে আমাকে নিয়ে যাবে, আর ওই ট্রেনের ভিতরে, ওই রুমের ভিতরে এসি আছে, আমি আর আমার শ্বশুর শালা ওই রুমে কেউ থাকবে না। আমি যদি চিৎকার চেঁচামেচিও করি, সেইখানে কেউ শুনবে না, ঠিক আছে? তাছাড়া এখানে সবাই অজানা মানুষ, আমরা কাউকে চিনি না, কেউ আমাদেরকে চিনে না। তো বন্ধুরা, আমি যখন ট্রেনে উঠলাম রাত 10টায়, তারপর আমরা কিছু নাস্তা খেলাম, রুটি খাওয়ার কিছুক্ষণ পর প্রায় 12টা বেজে গেল। এখন আমরা কোথায় আছি আমরা নিজেও জানি না, পুরো সাইডে পাহাড়, একদম এই অন্ধকার। তো শ্বশুরমশাই দেখলাম ঘুমিয়ে পড়লো। আমাকে শ্বশুরমশাই বলতেছে, লিমা, অনেক দূরের রাস্তা, অনেক বড় জার্নি, একটা কাজ করো, আমি বরং লাইটটা অফ করে দেই, তুমি বরং ঘুমিয়ে পড়ো। আমি শ্বশুরমশাইকে বললাম, না, লাইটটা একেবারে বন্ধ করবেন না, আমার লাইট বন্ধ করলে ভয় করে, তার উপর আবার ট্রেনের ভিতরে। তখন বন্ধুরা ডিম লাইট জ্বালিয়ে দিলাম, দিয়ে ঘুমিয়ে পড়লাম। আমার শরীরটা খুব ক্লান্ত লাগতেছে, আমি ঘুমিয়ে পড়লাম। আমি তো ভেবেছিলাম হয়তো দিনে আসবো, এই জন্য আর ঘুমাই নাই, কিন্তু উনি আমাকে রাত্রে নিয়ে আসতে।
কিছুক্ষণ পর বন্ধুরা আমি খেয়াল করলাম, আমি যখন ঘুমিয়েছিলাম শ্বশুর তখন জেগেছিল। কিছুক্ষণ পর শ্বশুর আমার শরীরের, পায়ের, কোমরের বিভিন্ন জায়গায় তিনি হাত দিচ্ছেন। বিষয়টা আমি লক্ষ্য করতে পারলাম। আমার চুলে তিনি হাত দিচ্ছেন, আমার বেশ কিছু জায়গায় তিনি চুমু দিয়েছেন। আমি তখন ঘুম থেকে হালকা হালকা সজাগ পেয়েছি কি হচ্ছে আমার সঙ্গে। আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না। হঠাৎ আমি চোখটা খুলে পিছন দিকে আমি লক্ষ্য করলাম আমার শ্বশুর সে এইরকম কিছু করতেছে। আমি শ্বশুরের ভাবমূর্তি আমি কোনো কিছু বুঝতে পারলাম না। কি ব্যাপার, আমার শ্বশুর তো কখনো আমার সঙ্গে এর আগে আমার বাড়িতে এরকম কোনো কাজ করে নাই। না, শ্বশুর তো কখনো সে আমার দিকে সে কখনো তো খারাপ কোনো দৃষ্টিও দেয় নাই। শ্বশুর এটা কি করতেছে আমার সঙ্গে? হ্যাঁ, আমি তো পুরো অবাক। আচ্ছা, আমি মনে মনে ঘুমের বান ধরে থাকলাম। আমি ভাবলাম যে আরেকটু সময় দেখি শ্বশুর কি করেন আমার সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, আমি চোখ বুজে ঘুমের বান ধরে আমি শুয়ে রইলাম। কিছুক্ষণ পর শ্বশুর আমার কোমরে, আমার শরীরের বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে তিনি হাত দিচ্ছেন। আমি হঠাৎ করে জেগে রইলাম। চোখটা খুলে আমি শ্বশুরকে বললাম, বাবা এইটা আপনি কি করতেছেন? আপনি কি ভুলে গেছেন আমি আপনার ছেলের পুত্রবধূ? তখন শ্বশুর আব্বা আমাকে বলতেছে, আরে বৌমা, আমি জানি তুমি আমার ছেলের বউ। বৌমা, একটা কথা তোমাকে অনেক দিন ধরে বলবো বলবো ভাবতেছি, কিন্তু বৌমা কখনো তোমাকে সেই কথা বলার সাহস আমার হয়ে ওঠে নাই। জানো বৌমা, আমি আজকে তোমার সঙ্গে যে কাজটা করতে যাচ্ছি বা করতেছি, আমি এই কাজটা বেশ কয়েকবার আমি বাসাতেও করতে চাইছিলাম, কিন্তু বৌমা বাড়িতে করার জন্য আমার এত সাহস ছিল না। সত্যি কথা বলতে আমার অনেক বেশি ভয় কাজ করতেছিল। তুমি যখন রাতে ঘুমিয়ে পড়তে, আমি প্রায় সময় 12টা-1টার দিকে আমি তোমার ঘরে যেতাম, তোমার রুমে। প্রায় সময় আমি তোমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখতাম, আমি হাত দিতাম, কিন্তু ওইভাবে তোমাকে হাত দেওয়ার কখনো আমার সাহস হয়ে ওঠে নাই, বা তোমাকে যে আমি সরাসরি এই কথাটা বলবো সেই সাহসটাও আমার হয়ে ওঠে নাই। আমার একটা জিনিস ভয় হতো যে তুমি যদি আমার ছেলের কাছে বলে দাও বা বাড়িতে যদি কারো কাছে বিষয়টা জানিয়ে দেও বা তোমার মা বাবার কাছে যদি বিষয়টা জানিয়ে দাও, তখন তো বৌমা আমি অনেক বড় বিপদে পড়ে যাব। তখন আমি বললাম, বাবা আপনি এই বয়সে এইগুলো কাজ কি করতেছেন? আমি আপনার পুত্রবধূ। দেখেন, আপনার ছেলে আলামিন যদি বিদেশ থেকে সে জানে আপনি এরকম কাজ করেন, সে কিন্তু বিশাল কষ্ট পাবে বাবা। এটা আপনি ঠিক করতেছেন না বাবা। তখন সে আমাকে বলতেছে, আরে বৌমা রাখো তো ঠিক আর বেঠিক। আলামিন আমার ছেলে, সে চলে গেছে, কবে বিদেশ থেকে ফিরবে তার তো কোনো গ্যারান্টি নাই। বৌমা, তুমি এতদিন একটা কুমারী মেয়ে, এতদিন তুমি কিভাবে থাকবে একা একা? তোমার কষ্ট হবে না? আর দেখো না বৌমা, তোমার শাশুড়ি মরে যাওয়ার পর থেকে আমার তো কোনো খোঁজখবরই নাই। আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি সেইটাও তো আমি জানি না। বৌমা, এইভাবে আমার খুব কষ্ট হচ্ছে। আমি আর একা একা থাকতে পারতেছি না রে বৌমা। নিজেকে আর কোনোভাবেই আমি আটকাতে পারতেছি না। এইভাবে আর কতদিন একা একা থাকবো বৌমা বলো তো? তুমি জানো বৌমা, আমার ছেলে আমাকে বিদেশ থেকে যেই টাকাটা পাঠায়, এই টাকা আমি বিভিন্ন মেয়েদের পিছনে খরচ করি, কিন্তু এইভাবে আমি ধরা পড়ে যেতে পারি। তাছাড়া এইভাবে আমার মজাও হয় না, ঠিক আছে? তাছাড়া তুমি আমার নিজের মানুষ, আমার পুত্রবধূ। তুমি যদি আমাকে সবকিছু দাও, হ্যাঁ, এটা একমাত্র তোমার আর আমার ভিতরে থাকবে। এইটা তোমার আর আমার ছাড়া বাহিরের কোনো লোক এই বিষয়টা জানবে না, কেউ জানতে পারবে না। দেখো বৌমা, মন মিললে মেলা আর না মিললে জামেলা। আসলে আমি তোমাকে এই কথাটা তোমার সামনে অনেকবার এসে আমি তোমাকে বলার চেষ্টা করেছি, কিন্তু কখনোই তোমাকে মুখ ফসকে আমি এই কথাটা বলতে পারি নাই। বৌমারে, তোমাকে যে আমি কতটা চাই, তোমাকে যে আমি কতটা পছন্দ করি, এটা তুমি নিজেও জানো না। দেখো বৌমা, আজকে তুমি আমার মনের আশাটা পূরণ করো। তুমি আমার কাছে যা চাও তাই দিব। আরে বৌমা, আমার ছেলের নামে তো কোনো কিছু নাই। এই যে বাড়িটা আমার, যে বাড়িতে আমরা এখন আছি, এই বাড়িটা আমার। বাড়ির পিছনে প্রায় অনেকগুলো জমি আছে আমাদের। বৌমা, আমার ব্যাংকে 5 লাখের মতো টাকাও আছে। আমার অর্থ সম্পত্তি, জায়গা জমি যা কিছু আছে, আজকে থেকে সব আমি তোমার নামে করে দেব। বৌমা,
তুমি শুধু আমাকে একটু ভালোবাসা দাও, এই শেষ বয়সে আমাকে একটু শান্তি দাও, একটু তোমার করে নাও না বৌমা, তুমি আমার হও। দেখো, তাছাড়া তুমি তো আমার ছেলের পুত্রবধূ, তোমার উপর তো আমার একটা অধিকার আছে, কিন্তু আমি সেই অধিকারটা জোর করে খাটাতে চাই না। তুমি আমাকে নিজের ইচ্ছায় দিবে, কারণ তুমি একটা মেয়ে মানুষ। তুমি যদি আমাকে তোমার নিজের ইচ্ছায় দাও, তাহলে বৌমা এটা কেউ জানতে পারবে না, ঠিক আছে? তুমিও নিরাপদ, আমিও নিরাপদ। কিন্তু বৌমা, আমি জোর করে, আমি কিন্তু যদি চাইতাম তোমাকে আমি অনেকবার আমার কাছে পেতাম, কিন্তু বৌমা আমি জোর করে আমি কোনো কিছু পেতে চাইনি, এই জন্য তোমার সঙ্গে আমি জোর করি নাই। বন্ধুরা, এই কথা বলেই শ্বশুর আমার উপর ঝাঁপিয়ে পড়ল। ওই দিন, ওই রাতে শ্বশুর আমার মুখ থেকে একটা টু শব্দ শুনতে চাইল না। সেদিন সে এক টানা পরপর প্রায় 3বার এমন একটি কাজ তিনি আমার সঙ্গে করে বসলো। বিশ্বাস করেন বন্ধুরা, আমার মাথায় শ্বশুরকে নিয়ে এমন কোনো চিন্তা ভাবনা জীবনেও ছিল না। এমন কোনো চিন্তা ভাবনা আমার শ্বশুরকে নিয়ে বা তিনি আমার সঙ্গে এরকম একটা কাজ করবেন, এইটা আমার মাথাতেও কখনো আসে নাই। আমি চিন্তাও করতে পারি নাই যে শ্বশুরের মাথায় এত কিছু চলতেছিল। তার মানে আমার শ্বশুর আমার জামাই বিদেশে যাওয়ার পর থেকে মাঝে সে দোকানে আড্ডা দিত। গত বেশ কিছুদিন যাবৎ এখন গিয়ে আমি বুঝতে পারলাম সে আড্ডা না দিয়ে সে আমাকে ফলো করতো। হ্যাঁ, আমার পিছন পিছন থাকতো। এখন গিয়ে আমার কাছে সব কিছু একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে যে শ্বশুর আমার কাছে কী চায়। বন্ধুরা, সে আমার মুখ থেকে কোনো কিছু অনুভূতি চাওয়ার আগে সে সব কিছু করে নিল। যখন ভোর সকাল 6টা বাজে, তখন শ্বশুর আমাকে বলতেছে, হ্যাঁ রে লিমা, তোমার কি ভালো লাগছে? আচ্ছা, তোমার কি আনন্দ লাগছে? মজা পেয়েছো তো? আমি শ্বশুরকে বললাম, আপনি আমার আনন্দ দিয়ে কি করবেন? আপনি আনন্দ পেয়েছেন কিনা সেইটা বলেন। আপনি তো একবারও আমার অনুমতি নিতে চাইলেন না, আপনি তো জোর করে সব কিছু করে ফেললেন। আমি রাজি কি রাজি না, আপনি তো আমার মতামত একবারও জানতে চাইলেন না, ঠিক আছে? তখন বৌমা, এই শ্বশুর আমাকে বৌমা বলতেছে, বৌমা বলে আমাকে বলতেছে, মারে মাফ করে দে, দেখ আমি এইটা করতে চাই নাই, আমি তোর অনুমতি নিয়ে সব কিছু করতে চেয়েছিলাম। এই নে আমার ব্যাংকের চেক, এই 5 লাখ টাকা আমি তোকে দিয়ে দিলাম, এই বাড়িটাও তোর নামে লিখে দিলাম। তখন আমি বাবাকে বললাম, ঠিক আছে ঠিক আছে, আপনার এই বাড়ি, টাকা পয়সা আমার কোনো কিছু লাগবে না, ঠিক আছে? আপনি আজকে রাতে আমার সঙ্গে যে কাজটা করেছেন, আপনি তো অনেক সুখ পেয়েছেন, মজা পেয়েছেন না? হ্যাঁ? তখন শ্বশুর আমাকে বলতেছে, হ্যাঁ অবশ্যই মজা পেয়েছি। আরে বৌমা, তুমি আমাকে এত মজা দিয়েছ, এত সুখ দিয়েছ। আরে তোমার শাশুড়িকে যখন আমি বিয়ে করেছিলাম, সেও তো আমাকে এর আগে এরকম মজা দিতে পারে নাই যেটা তুমি আমাকে দিয়েছ। সত্যি বৌমা, তুমি অতুলনীয়, তোমার কোনো আসলে তুলনা হয় না। তখন শ্বশুরকে আমি বললাম, ঠিক আছে বাবা, আপনার ছেলে যেহেতু দায়িত্ব দিয়ে গেছে আমাকে দেখভালের জন্য, দেখাশোনা করার জন্য, তাহলে বাড়িতে চলেন। হ্যাঁ, আমরা এই গাড়িতে করেই আবার বাড়িতে চলে যাব। বাড়িতে যাওয়ার পর আজকের পর থেকে আপনি আর আলাদা রুমে থাকবেন না, আর আমিও আর আজকের পর থেকে আলাদা রুমে থাকবো না, আমরা একই রুমে থাকবো। আর আমিও দেখবো আপনার কত ক্ষমতা, কত পাওয়ার আছে। হ্যাঁ, আপনি কত করতে পারেন, আমিও দেখে নিব। এই কথা বলেই তখন শ্বশুর মাথায় হাত দিয়ে ফেললো। শ্বশুর বলতেছে, বৌমা তুমি আমাকে এত সহজে মেনে নেবে, এটা তো আমি কখনো কল্পনাও করতে পারি নাই, আমি তো কখনো চিন্তাও করতে পারি নাই। তো বন্ধুরা, এরপর থেকে শ্বশুর আর আমার জীবনের এক নতুন সম্পর্ক তৈরি হলো। যেহেতু আমার স্বামী বিদেশ, তাছাড়া আমি একটা কুমারী মেয়ে, শ্বশুর যখন নিজে থেকেই সব কিছু করতে চাচ্ছে আমার সঙ্গে, এখানে আর আমি দ্বিমত দিয়ে আর কি করব। তো এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। এই ধরনের নতুন গল্প যদি আরও শুনতে চান, অবশ্যই কমেন্ট করবেন।